আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইরানে অনেকেই প্রচুর বৈপরীত্য দেখতে পান। অনেক সময় বাইরের বিশ্ব থেকে দরজা জানালা বন্ধ করে তারা নিজেদেরকে রক্ষার চেষ্টা করেছে, আবার অনেক সময় তারা পশ্চিমা শিল্প ও সংস্কৃতিকে গভীরভাবে কদর করেছে। এই বহুমাত্রিকতা শুধু তাদের রাজনীতিতে সীমাবদ্ধ নেই, তাদের মসজিদের টাইলসগুলোতেও এর প্রতিফলন আছে, প্রাসাদের মুরালে আছে, এমনকি শিশুদেরকে তারা যে ছড়া শেখায় সেখানেও আছে এর প্রভাব। ইরানকে যদি স্ববিরোধী বৈচিত্র্যের দেশ বলতে চায় কেউ, তাহলে এর সবচেয়ে বড় উদাহরণ হবে তাদের শিল্প আর সংস্কৃতি। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরানে শিশু কিশোরদেরকে হাফিজ ও সাদি সিরাজির মতো মহান কবিদের কবিতা মুখস্থ করানো হয়। তারা এইসব কবিদের কবর জিয়ারত করে, ছন্দ মিলিয়ে কবিতাগুলো আবৃত্তি করে। এইসব কবিতার অনেকগুলোর বয়স ৬০০ বছরেরও বেশি হয়ে গেছে। তারপরও এগুলোর সাথে শিশু কিশোরদেরকে সংযোগ করিয়ে দেওয়া হয়। তারা এগুলো কদর করতে শেখে। এটা শুধু স্কুল ক্লাসের জন্য নয়, এটা ইরানের সাংস্কৃতিক স্মৃতিকে সজীব রাখে। তাদের এই চেষ্টাকে সাধুবাদ জানাতেই হবে। বহু শতাব্দী ধরে ইরানিরা তাদের ঐতিহ্যকে সযত্নে লালন করে আসছে। ইরানি নববর্ষ নওরোজের সময় প্রত্যেক পরিবারের সদস্যরা একত্রিত হয়। তারা টেবিল ঘিরে বসে, একসাথে কবিতা আবৃত্তি করে। ফার্সি কবিতা পুরনো বা ভারী হয় না, এটা প্রাণবন্ত। এটি ভাবনা ভাগাভাগি করার একটি উপায়। একটা সংস্কৃতির উপর দাঁড়িয়ে আছে এটা, যেটা সবার জানা। কবিতা কারোর ব্যক্তিগত অনুভূতি নয়, পুরো সমাজের চেতনা বহন করে এই কবিতা। এমন ভাষা তারা ব্যবহার করে যেগুলো শত শত বছরেও বদলায়নি। যে ভূমিটাকে আজ আমরা ইরান নামে চিনি, তারা বহু সভ্যতা দেখেছে। পারস্য সভ্যতা, সাসানীয় সভ্যতা, আব্বাসীয়দের শাসন, উমাইয়াদের শাসন, ইলখানীয়দের কাল, সাফাবিদদের আমল। ১৬ শতকের শুরুর দিকে অনেক কিছুই বদলাতে শুরু করে। শাহ ইসরাইল আর সাফাবিদের রাজবংশ শিয়াকে আনুষ্ঠানিক ধর্ম ঘোষণা করে। এই সিদ্ধান্ত ইরানের শিল্পকলায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। হঠাৎ করে শিল্পকলায় নতুন জিনিস আসতে শুরু করে। ছবিতে মানুষের অবয়ব যুক্ত হয়, পশু পাখির ছবি যুক্ত হয়, প্রাসাদগুলোতে বিশাল সব মুরাল তৈরি হতে থাকে। এর আগে ইসলামী চিত্রকলায় এসব সেভাবে ছিল না। একটা বড় উদাহরণ হলো ইমাম মসজিদ। এই মসজিদের কাজ শেষ হয় ১৬২৯ সালে। এই মসজিদের ভেতরে টাইলস প্যানেলে অস্বাভাবিক ছবি দেখা যাবে, বানর, বাঘ, পানীয়ের বোতল হাতে মানুষ। ইসলামী চিত্রকলায় সাধারণত এগুলো এড়িয়ে যাওয়া হয়, কিন্তু এই মসজিদ থেকেই আবার ইরানিরা কেবলামুখী হচ্ছে, মক্কার দিকে ফিরে নামাজ পড়া হচ্ছে। পবিত্র জায়গাগুলোতে এই ধরনের চিত্রকর্ম খুবই বিরল। উদারতার আরও প্রসার ঘটেছে চেহেল সোতুন প্রাসাদে। ১৬৪৭ সালের দিকে নির্মিত হয়েছিল এই প্রাসাদ। দেয়ালের চিত্রকলায় রাষ্ট্রীয় দূতদের সাথে বৈঠকের চিত্র। সেখানে এমনকি ইউরোপীয় চিত্রকলার কৌশলও ব্যবহার করা হয়েছে। পার্সপেক্টিভ, ডিটেইল লেআউট, বহু মানুষের অবয়ব। এই ভবনগুলো পশ্চিমাদেরকে স্বাগত জানিয়েছে। শুধু রাজনীতি নয়, শিল্পকলাও সেখানে ভূমিকা রেখেছে। ইরান তাদের ইসলামী শিকড় ধরে রাখতে চায়, কিন্তু একই সাথে প্রাসাদ ও মসজিদের শিল্পকলার জন্য তারাই আবার পশ্চিম থেকে ধার করেছে। কিছু শিল্পকর্মে পশ্চিমা আইডিয়া ফুটে উঠলেও নাসির আল মুলক মসজিদটি আলাদা রয়ে গেছে। শিরাজে এই মসজিদটি নির্মিত হয় ১৯ শতকের শেষ দিকে। এটা অন্যদের চেয়ে আলাদা। এমনকি পশ্চিমা স্টাইলে যখন বেশ প্রসার ঘটছিল, তখন এই মসজিদটি পুরনো ইসলামী সৌন্দর্য আঁকড়ে ধরে রেখেছে। সকালে মসজিদটিতে সূর্যের আলোর বন্যা বয়ে যায়। রঙিন কাচের জানালাগুলো সূর্যের আলোকে রংধনু বানিয়ে তোলে। মেঝেতে, কলামে, দেয়ালে রং খেলা করে। এটা শুধু সুন্দরী নয়, এই সৌন্দর্য অনেক গভীর। এই আলোকে স্বর্গীয় মনে হবে। এটা আধ্যাত্মিক ভাবনাকে উস্কে দেবে। প্রতিটি কাচের সারসি আর খোদাই করা কলামের মধ্যে ভারসাম্য রাখা হয়েছে। অনেক বড় কিছুর সাথে যেন একটা ভারসাম্য ধরে রেখেছে এগুলো। নাসির আল মুলক প্রমাণ করেছে এবাদত শুধু শারীরিক কসরত নয়, এটা চিন্তার একটা ধরন। এই মসজিদ দেখিয়েছে যে ঐতিহ্যবাহী ইসলামিক শিল্পকলার ভিত্তি কতটা মজবুত, এমনকি আধুনিক সময়ে এসেও তাদের আবেদন কমেনি।
ইরানের স্মার্ট স্টাইল শুধু ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন প্যাটার্নের মধ্যেও সেটা দেখা যাবে। গিরিহ নকশার মধ্যে সৌন্দর্য আর গণিতের মিশ্রণ ঘটেছে। শিল্পীরা শুধু জিনিসকে সুন্দরী করে তোলেনি, তারা একটা শৃঙ্খলাও নির্মাণ করেছে। এই প্যাটার্ন বা নকশাগুলোতে 5টি মৌলিক আকার রয়েছে, এগুলো একসাথে মিশে আছে। এগুলোকে কোয়াসি ক্রিস্টাল সিস্টেমের সাথে তুলনা করতে পারেন। 20 শতকে পশ্চিমা বিশ্বে এই গণিতের প্রসার হয়েছিল, কিন্তু ইরানি শিল্পীরা এগুলো ব্যবহার করেছে আরও কয়েক শতাব্দী আগে। কোনো ডিজাইনের পুনরাবৃত্তি করা হয়নি, তারপরও এগুলোর মধ্যে একটা প্রবাহমান সৌন্দর্য আছে। এগুলো এক ধরনের অন্তহীনের দিকে ইঙ্গিত করে। ডিজাইনের মধ্যে আপনি এটা দেখতে পারবেন, অনুভব করতে পারবেন। এটা হলো শিল্পকর্ম আর ভাবনার এক হয়ে মিশে যাওয়া। ইরানের শিল্পকলাকে পশ্চিমের সরাসরি অনুকরণ বলা যাবে না। 17 শতকে সারা বিশ্বে পশ্চিমা ধারণাগুলো ছড়িয়ে পড়ছিল, কিন্তু ইরান তাদের নিজস্ব পথ খুঁজে নিয়েছে। তারা পশ্চিমের সামনে নিজেদেরকে পুরোপুরি খুলে দেয়নি, প্রাচ্যের দরজাও পুরোপুরি বন্ধ করেনি। মানুষের অবয়ব আঁকা টাইলসের পাশেই গিরিহ নকশার উপস্থিতিকে বিশৃঙ্খলা বলা যাবে না। এটা এক ধরনের প্রতিজবাব। ইরান তাদের শিকড়ে ফিরতে চায়, আবার তারা বাইরেও হাত বাড়ায়। তাদের মানুষের সাথে মিশলেও সেটা অনুভব করা যায়। তাদের শিল্পকলার মধ্যেও এই দ্বৈততা বেশ স্পষ্ট। ঐতিহ্যকে তারা শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, আবার নতুন আইডিয়া নিয়েও তারা খেলছে। ইরানের সংস্কৃতি অতীতে আটকা পড়ে যায়নি, এর বৈপরীত্যকে তারা মোকাবেলা করছে, এবং ঐতিহ্য, আধুনিকতা, আনুগত্য আর কৌতূহল, তারা তাদের শিল্পকলা, কবিতা ও কারুশিল্পের মধ্যেও এই বৈপরীত্য নিয়ে লড়াই করছে। এই মিশ্রণটা মসজিদকে ছাপিয়েও ছড়িয়ে পড়েছে। আর্মেনীয় চার্চেও এটা দেখা যাবে। নিউ জুলফার ভ্যান্ড ক্যাথেড্রালে এগুলো রয়েছে। পশুর প্রকৃতিতে রয়েছে, প্যাটার্ন রয়েছে। মুসলিম আর খ্রিস্টান শিল্পীরা একসাথে কাজ করেছে এখানে। ধর্মীয় সীমারেখা তারা পেরিয়ে গেছে। একটা অভিন্ন স্টাইল নিয়ে তারা কাজ করেছে। তবে এটা শুধু মিশ্রণের বিষয়ও নয়, এটা ভারসাম্যের বিষয়। ইরান হয়েই থাকতে চেয়েছে, আবার অন্য কণ্ঠস্বরগুলো তারা কান পেতে শুনেছে। ইরানের শিল্পকর্মের মধ্যে একটি দ্বান্দ্বিক চরিত্র রয়েছে। পশ্চিমা সৌন্দর্যকে তারা পছন্দ করে, আবার নিজস্ব চেহারাকেও তারা উদযাপন করে। কেউ কেউ এটাকে স্ববিরোধী বলতে চান, কেউ এটাকে বলেন সৃজনশীল সংমিশ্রণ। যেভাবেই দেখা হোক, এটা অনন্য। এই বৈশিষ্ট্যের কারণেই ইরানি সংস্কৃতি আলাদা পরিচয় নিয়ে দাঁড়িয়েছে। ইরানকে পুরোপুরি আবিষ্কার করা সহজ নয়। তাদের শিল্পকর্ম শুধু দেখার সৌন্দর্যের বিষয় নয়, এর মধ্যে ইতিহাস আছে, বিশ্বাস আছে, পরিচয় আছে। কিন্তু অতীতকে আঁকড়ে থাকেনি তারা, ভবিষ্যতেও অন্ধের মতো ঝাঁপ দেয়নি। কখনো তারা ঐতিহ্যের মিশ্রণ ঘটিয়েছে, কখনো নিজেই নিজের প্রতিধ্বনি করেছে, কিন্তু সবসময় নতুন কিছু তারা করেছে। হয়তো টাইলসে প্রাণীর ছবি যুক্ত হয়েছে, কখনো জ্যামিতিক প্যাটার্ন আঁকা হয়েছে, এবং এটা ইরানিদের অন্তর্গত সংগ্রাম, আর এটাই তাদের পুরো শিল্পকলাকে বিস্ময়কর করে তুলেছে। ইরানকে দেখতে হলে শুধু জাদুঘর আর প্রাসাদ দেখলেই চলবে না, আরও গভীরে দেখতে হবে। এই প্যাটার্নগুলোর যুক্তিটা খুঁজতে হবে, মসজিদগুলোর আলো অনুভব করতে হবে। তখন হয়তো কিছুটা বোঝা যাবে শিশুরা কেন কবিতা শিখছে, কেন প্রতিকৃতি নিয়ে এখনও এক ধরনের টানাপোড়েন আছে। এইসব অন্তর্গত সংঘাত থেকেই ইরানি শিল্পকলার জাদুকরী আত্মপ্রকাশ ঘটেছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।